আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে বসবাস করি। এখানে জাত ধর্মের বৈষম্য ছিল না কখনো। পার করেছি অনেক নির্বাচন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি দেশের শাসনভার পালন করেছে নিষ্ঠার সাথে। কখনো জাতি ধর্মকে ভর করে দেশের উন্নয়নের কথা ভাবেনি কেউই। তাই ভারতবর্ষের মহত্ব ফুটে উঠেছে বিশ্ব দরবারেও। আর আজকের রাজনীতি মানেই ধর্ম নিয়ে টানাটানি। আজকের দিনে রাজনৈতিক মঞ্চগুলো মনে হয় এক একটা ধর্মের পীঠস্থান, উপাসনার তীর্থকেন্দ্র। কিন্তু এগুলো ধর্ম নয়, রাজনীতিও নয়। এগুলো হতে পারে ধর্মকে ঢাল করে নিজেদের আখের গুছানো আর মানুষকে বোকা বানানো। ভারতবর্ষের রাজনীতিতে মুসলিম নামটাই যেন কারো কাছে তুরুপ্রত্যাশ, আবার কারো কাছে তুরুপ্রত্যাশ। এদেশে কিছু দল আছে, এরা নিজেদের রাজনৈতিক ভাবাদর্শ ভুলে গিয়ে মনে হয় ধর্ম নিয়ে মানুষের মন বশ করে নিতে বদ্ধপরিকর। এদের সফলতাও পাচ্ছে। এদের স্লোগান মুসলিম জুজু দেখিয়ে হিন্দু ভোট এক সুতোই বাঁধা। এরা মানুষকে বোকা বানাতে 14% মুসলিমের ভয় দেখিয়ে হিন্দুদের নিয়ে রাজনীতি করছে। তবে আজকের প্রসঙ্গ এই হিন্দু মুসলিম নিয়ে যদিও না, তবুও আজকে আলোচনা করব এমন একটি মানুষকে নিয়ে। তিনি প্রকৃত অর্থে মানবিক, মানবদরদী, মহান ব্যক্তিত্ব, যিনি ধর্ম ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। এই মহৎপ্রাণ মানুষটি ছিলেন একজন রাজনৈতিক নেতা, প্রকৃত অর্থে জননেতা। তাকে একসময় তার ঊর্ধ্বতন নেতা তাকে মুসলিম হিসাবে উত্তরপ্রদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলে দলের ভোট প্রচারে তাকে পাঠানোর কথা বলেছিলেন। এই মহান ব্যক্তি রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তার ঊর্ধ্বতন নেতাকে সাফ জানিয়ে দিয়েছিলেন, আমি দলের নেতা হিসাবে প্রচার করতে যেতে পারি, কিন্তু দলের মুসলিম নেতা হিসাবে প্রচার করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনোদিন ধর্মভিত্তিক রাজনীতি করিনি, আর কোনোদিন করবও না। আপনি অন্য কাউকে প্রচারে পাঠান। আজকে আলোচনা করব সেই মহৎ প্রাণ মালদহ তথা বাংলার রূপকার আবু বরকত আতাউর গনি খান চৌধুরীকে নিয়ে। উন্নয়নের কাণ্ডারি মালদহের রূপকার কোতোয়ালি নবাব আবু বরকত আতাউল গনি খান চৌধুরী এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি 1980 সালে সপ্তম লোকসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার পর কোনোদিন পরাজয়ের মুখ তাকে দেখতে হয়নি। 1980 থেকে 2006-এর 14 এপ্রিল মৃত্যুর দিন পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। এর আগেও তিনি 1980 থেকে 1982 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ ও শক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন। 1982 থেকে 1984 সাল পর্যন্ত তিনি প্রথম বাঙালি হিসাবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের পর তিনিই এমন একজন বাঙালি নেতা, যিনি প্রথম বাংলার আকাশ ছোঁয়া উন্নয়ন করেন। রাজনীতিতে প্রথম প্রবেশ করেন 1952 সালে দাঁড়ান সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে। টানা 6 বার বিধানসভা ভোটে এবং 8 বার লোকসভা ভোটে জয়লাভ করেন গনি খান চৌধুরী। তার এই করিশ্মার জন্য তিনি তার সমর্থকদের কাছে বরকতদা নামে পরিচিত এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন গনি খান চৌধুরী। তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস দলের সিনিয়র একজন নেতা। কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন 128টি প্রকল্প গ্রহণ করেন গনি খান চৌধুরী। তিনি কলকাতা শহরে মেট্রো রেল, চক্র রেল, সার্কুলার রেল, কাঁচাপাড়া রেল ফ্যাক্টরি, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা ব্যারেজ, একলাথি বালুরঘাট রেল লাইন, দীঘা তমলুক হাওড়া
আমতা লিলুয়া ব্যান্ডেড রানীগঞ্জ ইত্যাদি প্রকল্প চালু করেন এবং মালদা টাউনে রেলের ডিভিশনাল অফিস প্রতিষ্ঠা করেন। তার অবদানের জন্য চৌধুরী প্রায়শই আধুনিক মালদার স্থপতি হিসাবে সম্মানিত হন। জননেতা এভিএ গনি খান চৌধুরী পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1929 সালের 1 নভেম্বর জন্মগ্রহণ করেন। জন্ম হয় মুর্শিদাবাদের সালারে মামার বাড়িতে। তার বাবা খান বাহাদুর আবু হায়াত খান চৌধুরী ব্রিটিশ ভারতের মালদা জেলার একজন প্রসিদ্ধ জমিদার ছিলেন। পরিবারের প্রায় সকলেই রাজনীতির সাথে যুক্ত। ভাই আবু হাসিম খান চৌধুরী, আবু নাসির খান চৌধুরী, বোন রবিনুর, ভাইপো ঈশা খান চৌধুরী, ভাগ্নে মৌসুম বেনজির নূর সকলেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উচ্চশিক্ষার জন্য বিলেতে চলে যান গনি খান চৌধুরী। দেশভাগের পর 1951 সাল নাগাদ বাবার ডাকে সাড়া দিয়ে দেশে ফিরে আসেন এবং সঙ্গে এক বিদেশিনীকে বিয়ে করে মালদায় নিয়ে আসেন। কিন্তু তার মেম সাহেব স্ত্রী এই পরিবেশে মানিয়ে নিতে পারেনি। স্বামী সারাদিন গরিবদের নিয়ে রাজনীতি করেন। মালদায় মশার কামড়ে বরকতের স্ত্রী ম্যালেরিয়ায় আক্রান্ত হন। তারপর তিনি বিলেতে ফিরে যান। এরপর আর কোনোদিন তিনি মালদায় ফিরে আসেননি। গনি খান চৌধুরীর প্রতি কেউ কোনোদিন কোনো রাজনৈতিক ও ধর্মীয় সংকীর্ণতার আঙুল তুলতে পারেননি। এইসব বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির একজন মানুষ। গনি খান ছিলেন সত্যিকারের অর্থে ধর্মনিরপেক্ষ, আর এই গুণটি তাকে আপামর জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। রাজীব গান্ধীর আমলে একবার উত্তরপ্রদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলে মুসলিম নেতা হিসাবে দলের ভোট প্রচারে তাকে পাঠানোর কথা উঠলে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি রাজীব গান্ধীকে সাফ জানিয়ে দিয়েছিলেন, আমি কংগ্রেস নেতা হিসাবে প্রচার করতে যেতে পারি, কিন্তু কংগ্রেসের মুসলমান নেতা হিসাবে প্রচার করতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি কোনোদিন ধর্মভিত্তিক রাজনীতি করিনি, আর কোনোদিন করবও না। আপনি অন্য কাউকে প্রচারে পাঠান। বিরোধীদের সম্মান করতেন খুব ভালোভাবে। তিনি বলতেন, বিরোধী পক্ষকে সম্মান না করলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বামেদের বঙ্গোপসাগরে ছড়ে ফেলে দেওয়ার ডাক দিলেও প্রতিদ্বন্দ্বী যদু বোসের সঙ্গে তার সম্পর্ক ছিল মধুর ও বন্ধুর মতো। তার জীবনের প্রথম ও শেষ লক্ষ্য ছিল জনগণের উন্নয়ন ও কর্মসংস্থান। তা তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে বুঝিয়েছিলেন। একবার 1983-84 সালে রেল বাজেটে সাধারণ শ্রেণীর যাত্রী ভাড়া প্রায় 12% বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। সেদিন রাতেই বরকত সাহেব কলকাতায় কংগ্রেস অফিসে ফোন করে সৌমেন মিত্রের কাছে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা জানতে চেয়েছিলেন। সেদিন তিনি আরো বলেছিলেন, আমি কলকাতায় এসে যাত্রী সেজে ট্রেনে ঘুরবো, আর তোরা আমার সঙ্গে থাকবি। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলবো। এই ঘটনায় সৌমেন মিত্র পরে জানিয়েছেন, সত্যি সেদিন আমরা ভয় পেয়ে গেছিলাম। এত ভাড়া বাড়ানোর প্রতিবাদে যাত্রীরা যদি বরকতদাকে আক্রমণ করে বসে। কিন্তু অবাক হয়ে দেখলাম সাধারণ যাত্রী ও মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল তাকে একটুখানি ছোঁয়ার জন্য। অভিভূত বরকত সাহেব সেদিন বলেছিলেন, জনগণের জন্য আমাকে একটু ভাবতে হবে। এরা যখন প্রতিবাদ করেনি তখন এদের কিছু ভাড়া আমাকে ছাড় দিতেই হবে। এবং তিনি বাজেটে বিতর্কের জবাবে ভাষণে ভাড়া বৃদ্ধির প্রায় 6% কমিয়েছিলেন। সাথে সাথে আরো ঘোষণা করেছেন, রেলওয়ে ওয়ার্কশপে বহু লোকের চাকরি হবে, আর হয়েও ছিল তাই। পাশাপাশি পরবর্তী সময়ে হাজার হাজার বেকার যুবককে খুব সহজে চাকরি পাইয়ে দিয়েছিলেন গনি খান চৌধুরী। তখন যুবকদের স্লোগান তুলেছিল, উন্নয়নের অপর নাম গনি খান, গনি খান। খাওয়া দাওয়া ও শখের ব্যাপারে গনি খান ছিলেন অত্যন্ত শৌখিন। জমিদারি মেজাজে খাবার টেবিলে বরকতদার যখন বসতেন তখন মাংস থেকে মাছ অন্তত 10-12 রকমের
পদ রাখা থাকতো টেবিলে, না থাকলে সাহেবের মেজাজ খারাপ হয়ে যেত। কিন্তু তিনি খেতেন মালদার সোনামুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাংস খেতেন না, মাছ মাঝে মধ্যে, আর একটা মিষ্টি। চড়তেন বিদেশি দামি শখের মার্সিডিজ গাড়িতে। গণি খানের শখ ছিল বই পড়া। দিল্লি কিংবা মালদা যেখানে থেকেছেন, সব সময় বই পড়তে ভালোবাসতেন বরকতদা। নেতাজি নেহরু, মৌলানা আজাদ, সর্দার প্যাটেল, শরৎচন্দ্রের বই ছিল তার খুব প্রিয়। পাশাপাশি বিদেশি বইয়ের ওপরও জব ছিল তার খুব বেশি। চার্চিল তার প্রিয় লেখক। এতবার ভোটে জয়লাভ করেও কোনো সভায় কোনোদিন জনগণের কাছ থেকে সরাসরি ভোট চায়নি গনি খান চৌধুরী। সবসময় ভাবতেন জনগণের উন্নয়নের কথা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, মাই আদার কলিগস শুড ফলো বরকত। গনি খান বাংলা এবং বাঙালিকে এত বেশি ভালোবাসতেন যে তিনি একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাই ফার্স্ট লয়ালিটি ইজ টু দ্য পিপুল অফ বেঙ্গল। তাই আজও তিনি আছেন বাংলা ও বাঙালির হৃদয়ে, মনে ও প্রাণে। তিনি আজও মালদার মেয়ে। 2006 সালের 14 এপ্রিল লক্ষ লক্ষ মানুষের চোখের জলে বিদায় নেন জননেতা এ গনি খান চৌধুরী। তার বাসভবন মালদার কোতোয়ালিতে তাকে কবরস্থ করা হয়। সেদিন ফারাক্কা থেকে 40 মিনিটের রাস্তা তার মৃতদেহ নিয়ে যেতে সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। বন্ধ হয়ে যায় মালদার বাজারঘাট ও দোকানপাট। শোকস্তব্ধ অজস্র মানুষ তাকে চোখে জলে শেষ বিদায় জানান। রাস্তায় রাস্তায় স্লোগান ওঠে, উন্নয়নের রূপকার বরকতদা অমর রহে, অমর রহে, অমর রহে।